রিমা নামের এক ডাইনি ছিল, যে নিজের একটা বড় ভুতুড়ে বাড়িতে থাকত। একদিন ওর সাথে দেখা করতে একটা পুরনো ডাইনি বন্ধু কাল্লো আসে। আসলে কাল্লো আর রিমা বন্ধু কম, বন্ধুর রূপে একে অপরের শত্রু বেশি। আরে আয় আয় কাল্লো, বল কেন এলি? রিমা, তুমি তো জানোই পরের সপ্তাহে আমার জন্মদিন, আর আমি এইবার নিজের জন্মদিনে একটা অনেক বড় পার্টি রেখেছি। অনেক দূর থেকে অনেক ভূত আর ডাইনিদেরও ডেকেছি। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা কাল্লো। চলো, অন্তত নাম না হোক, কাজটা তো ভালোই করছো। তুমিও ভালো মজা করো। তুমি কি এটা জানো, এইবার আমার পার্টিতে চিফ গেস্টটাকে আমাদের বড় ডাইনি আসছে? কি, বড় ডাইনি তোমার পার্টিতে আসার জন্য কিভাবে রাজি হলো? আমি তো আছি বিশেষ। এমনিতেই আমার পার্টিতে অনেক বড় লোক, ভূত, ডাইনিরা ভালো কাপড় পরে আসবে। আর যদি তোমার কাছে ভালো কাপড় না হয় তাহলে না আসলেও চলবে। এটা শুনে রিমা ডাইনির খুব মাথা গরম হয়, কিন্তু রাগটাও চেপে যায়। আর হাসতে হাসতে কাল্লো ডাইনিকে বলে, কি, তুমিও কাল্লো, কেমন কথা বলছো? আরে তুমি দেখে নিও, আমি এমন একখানা ড্রেস পরে পার্টিতে আসবো, সবাই বড় ডাইনিকে না বরং আমাকে দেখবে। কি, সত্যি? এমন কি পড়বে তুমি? কাল্লো ডাইনি তো চলে যায়, কিন্তু রিমা খুব চিন্তায় পড়ে যায়। হে ভগবান, এবার আমি কি করি? আমি তো এই কাল্লো ডাইনির সামনে একটু বড় বড় কথা বললাম। এবার আমি এমন কাপড় কোথা থেকে আনি যেটা দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে? আমার কাছে তো এমন কিছুই নেই। রিমা খুব ব্যস্ত হয়ে যায়। তারপর নিজের আলমারির মধ্যে কাপড় খুঁজতে শুরু করে দেয়। এখানে তো কিছুই নেই, একটাও কাপড় পরার মতন নয়। এক কাজ করি, বাজারে গিয়ে দেখি, ওখানে যে কাপড়টা আমাদের ভালো লাগবে আমি দোকানির কাছ থেকে ছিনে নেব। এটা ভেবে রিমা বাজারের দিকে চলে যায়, কিন্তু অনেক খোঁজার পরও ডাইনি ভালো কাপড় খুঁজে পায় না। অফ, এবার আমি কি করি? এগুলো তো কত সাধারণ দেখতে কাপড়, এখানে তো কিছুই নতুন নেই। আমার তো এমন ঝলমলে কাপড় চাই যেটা বড় ডাইনির কাপড় থেকেও খুব ভয়ানক হয়, যেটাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে যাবে। রিমা ডাইনি এসব কথা ভাবতে ভাবতে একটা গাছের তলায় বসে পড়ে। আর তখনই একটু দূর থেকে ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যায়। আরে, এই হল্লা কিসের? এমন মনে হচ্ছে কাছাকাছি কোথাও কারোর বিয়ে থা হচ্ছে। রিমা ডাইনি বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়ে। তখনও হোটেলের ভেতরে একটা ঘর দেখতে পায়। মনে হচ্ছে এটা নতুন বউয়ের ঘর। চলো ভিতরে গিয়ে দেখা যাক যে কি হচ্ছে। রিমা ভেতরে চলে যায় আর নতুন বউকে সাজতে গুজতে দেখে নেয়। বাঁচাও, এটা তো ডাইনি! তুমি এখানে ভেতরে কি করে এলে? আরে আরে, আয় মেয়ে, চিৎকার করিস না। আমি তো এখানে ঘুরতে এসেছিলাম, আমি এই ঘরটা দেখতে পারলাম তাই ভেতরে চলে এলাম। ও তাই, তাহলে তুমি এখান থেকে আমাকে না মেরে চলে যাবে তো? রিমা ডাইনি নতুন বউয়ের লেহেঙ্গা মন দিয়ে দেখছিল। ওর মনে হলো ওই লেহেঙ্গাটা অনেক আলাদা আর সুন্দর দেখতে। তোর এই লেহেঙ্গাটা তো খুবই সুন্দর দেখতে লাগছে। এটা? হ্যাঁ, সুন্দর দেখতে না? আমার এই সুন্দর লেহেঙ্গাটা শহরের খুব বড় দর্জি পারুল বানিয়েছে। তুমি কি জানো, পারুল দর্জি যেমনটা চাইবে তেমন কাপড়ই বানিয়ে দেবে। এ সত্যি? তাহলে আমি যেমনটা চাই ও ঠিক অমনটাই বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন না? কিন্তু ও সবার জন্য না কাপড়টা বানায় না, ও অনেক টাকা নেয়। ওইসব তো আমি দেখে নেব। তুমি ব্যাস আমাকে ওই পারুল দর্জির ঠিকানা বলো। নতুন বউ ডাইনিকে
ঠিকানা বলে দেয় আর রিমা ডাইনি সেই সময় ওই ঠিকানায় চলে যায়। রিমা দেখে যে ওই দর্জি পারুলের বাড়িতে অনেক বড় আর খুব প্রতিষ্ঠিত ছিল। আরে আরে, এই পারুল দর্জির বাড়ি তো অনেক বড়, মনে হচ্ছে এ খুবই প্রতিষ্ঠিত আর অনেক বড় লোক। আমার কাছে তো টাকা পয়সা নেই, আমাকে তাহলে একে ভয় পাড়িয়েই আমার ড্রেসটা বানাতে হবে। রিমা ডাইনি সোজা পারুল দর্জির বাড়ির ভেতরে চলে যায় আর ওকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর রিমা পারুলকে নিজের ঘরে পায়। পারুল নিজের বাড়িতে একটা ডাইনিকে দেখে খুবই ভয় পেয়ে যায়। পারুল এর আগে কিছু বলুক তার আগেই রিমা ডাইনি নিজের জাদু দেখিয়ে পারুলকে অজ্ঞান করে দেয় আর ওকে উঠিয়ে নিজের ভুতুড়ে বাড়িতে নিয়ে যায়। রিমা পারুলকে একটা চেয়ারে বসিয়ে ওকে বেঁধে দেয় আর পারুলের জ্ঞানে ফেরার অপেক্ষা করতে থাকে। পারুলের সোজা পরের দিন সকালেই জ্ঞান ফেরে। যখন ও ওঠে নিজেকে একটা ভয়ানক একটা বাড়িতে পেয়ে ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আরে আরে, চেঁচাবি না, আমি তোকে এখানে একটা বিশেষ কাজে এনেছি। আমি চাই যে তুমি আমার জন্য একটা ড্রেস বানাও। কি? কিন্তু আমার তো সেলাই করার সব সরঞ্জাম আমার বাড়িতে। ওই সব আমি এনে দেব, সেটার চিন্তা করো না। কিন্তু আমার একটা এমন ড্রেস চাই যেটা দেখে সবাই চোখ বড় হয়ে যাবে। তোমার ড্রেসটা কোন রঙের চাই? এই সব তাহলেই তো আমি বানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই সব বানাতে তোমার কত সময় লাগবে? ড্রেস বানানোর জন্য কম করে 2 সপ্তাহ লাগবে। এর আগে পারুল কিছু বলতে পারতো, রিমার মাথা গরম হয়ে যায় আর ও একটা ভয়ানক আওয়াজে পারুলকে বলে, এই মেয়ে, তুই কি শুনিসনি ঠিক করে? 3 দিনের মধ্যে আমার কাপড় চাই মানে চাই। এটা শুনে পারুল খুবই ভয় পেয়ে যায় আর ডাইনিকে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব পারি দেব, কিন্তু আমি তোমাকে যা যা জিনিস বলবো তক্ষুনি গিয়ে বাজার থেকে কিন্তু এনে দিতে হবে। রিমা পারুলের এই কথাটা শুনে খুশি হয়ে যায়। তারপর আর কি, রিমা ডাইনি আর পারুল মিলে ড্রেস বানানোর কাজে লেগে পড়ে। এরমভাবে 3 দিন পেরিয়ে যায়। শেষমেশ রিমা ডাইনির ড্রেস তৈরি হয়ে যায়। ড্রেসটা কটকটে লাল রঙের ছিল আর তার উপরে ছোট ছোট কঙ্কাল ঝুলেছিল। নাও, শেষে ড্রেসটা তৈরি হয়ে গেল। একবার তুমি এটা পরে দেখে নাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পরে আসছি আমি। রিমা ডাইনি ড্রেসটা পরে আসে। ড্রেসটা রিমা ডাইনির খুবই পছন্দ হয়ে যায় আর ও পারুলকে বলে, বাবা, এই ড্রেসটা তো আমাকে বেশ মানিয়েছে। এটা পরে যখন পার্টিতে যাব তখন লোকেরা আমার কথাই বলতে থাকবে। এটা তো খুবই ভালো কথা। তাহলে কি আমি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কি এই ড্রেসটা বানানোর জন্য আমাকে টাকা পয়সা দেবে না? টাকা পয়সা তো আমার কাছে নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমাকে আমি আমার সাথে ওই ভূতেদের পার্টিতে নিয়ে যেতে পারি। ওখানে অনেক ভূত আর ডাইনিরা আসবে, তোমার ওদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগবে। কি? না না, আমার যাওয়ার দরকার নেই। আমি প্রাণে বেঁচে গেছি, সেটা কি কম? আমি তো মজা করছিলাম, আমার কোনো টাকা পয়সা চাই না। পারুল তাড়াতাড়ি করে রিমা ডাইনির বাড়ির থেকে একদম দৌড়ে বেরিয়ে যায় আর অন্যদিকে রিমা ডাইনি পার্টিতে যাওয়ার জন্য নিজের ড্রেসটা পরে আর খুবই ভয়ঙ্কর একটা মেকআপ করে রেডি হয়ে যায়। এবার ওই কাল্লু ডাইনির পার্টিতে আমার থেকে বেশি ভালো আর ভয়ঙ্কর কাউকে লাগবে না, ওই ডাইনিটাও না। আর সত্যি তাই হয়। পার্টিতে সব লোকেরা শুধু রিমার দিকেই তাকিয়ে থাকে আর ওর ড্রেসেরই বাবা করে। আর এই সব দেখে কাল্লো ডাইনি রেগে ভস্ম হয়ে যায়। আর এইভাবে রিমা ডাইনি নিজের জামা সেলাই করে পার্টির প্রাণ হয়ে গেল।